হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? সবাই হয়তো পুজোর কেনাকাটার জন্য ব্যস্ত আছো। তো আজকে তোমাদের এই একটা বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমাদের সঙ্গে একটু ফার্মাসি পড়াশোনা নিয়ে একটু ডিসকাশন করতে চলে এলাম, কারণ সামনেই অনেকে হয়তো তোমাদের মধ্যে পরীক্ষা দেবে এবং পাশাপাশি যারা এখন নতুন ভর্তি হয়ে প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু আমার সঙ্গে আস্তে আস্তে করে এগোতে থাকো। আমি ফার্মাকেও বেঙ্গলি সায়ন্তন চ্যানেল থেকে সায়ন্তন বলছি। তো আজকে তোমাদেরকে অল্প অল্প করে জার্নি নিয়ে তোমাদেরকে কিন্তু ভাসিয়ে নিয়ে যাব। তো আজকে আমাদের টপিকস, আমরা আগের দিন আমরা কিছু আলাপ আলোচনায় তোমাদেরকে আমরা হিস্টামিন এবং H1 ব্লকার্স মানে হিস্টামিনের রিসেপ্টর ব্লকার্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিছু ওষুধপত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেরকম হিস্টামিনের যে রিসেপ্টর, আগে আমরা H1 এবং H2 আলোচনা করেছি, এখন আমরা H1 এবং H3 আলোচনা করেছি। আর আজকে আমরা তোমাকে H2 রিসেপ্টর ব্লকার্স নিয়ে আমরা আলোচনা করব। সো আজকে আমাদের টপিকস হচ্ছে বেসিক্যালি H2 ব্লকার্স। দেখো, খুব ইম্পর্ট্যান্ট। তো আজকে আমি তোমাদের এই যে সামনে অনেকের নবরাত্রি আছে, অনেকের তোমার দুর্গাপুজো আছে, অনেকের কালী পুজো, দীপাবলি আছে। সবাইকে কিন্তু আগাম শুভেচ্ছা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা নিয়ে কিন্তু আমি একটা জিনিস তোমাদেরকে আজকে শেখাতে চাই। সেটা হচ্ছে যে মেনলি আজকে একটু তোমাদেরকে ইলেকট্রিক মিস্ত্রি বানাবো। স্যার, আমাদেরকে ইলেকট্রিক মিস্ত্রি বানাবো? হ্যাঁ, ইলেকট্রিক মিস্ত্রি বানাবো, কারণ তোমরা একটু সুইচ নিয়ে কাজকর্ম করবে। তো আজকে একটু সুইচ খেলাধুলা একটু শেখাই, এবং সেখানে কিভাবে সুইচকে অন করলে কি জিনিস হচ্ছে, সুইচকে অফ করলে কোন লাইট নিমছে, সুইচকে অন করলে কোন লাইট জ্বলছে, সেটা আমরা একটু দেখি। তো চলো আজকে আমরা শুরু করে দিই। সো আজকে আমাদের H2 ব্লকার্স, অ্যাকচুয়ালি H2 ব্লকার্স মেনলি কিন্তু আমাদের এই এটা হচ্ছে হিস্টামিন রিসেপ্টার্স টাইপ 2 ব্লকার্স। H for histamine আর 2 for টাইপ 2 ব্লকার্স। তো এখন আমরা এই হিস্টামিন রিসেপ্টর টাইপ 2 যেগুলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট এই রিসেপ্টর গুলো রয়েছে আমাদের বিশেষ করে গ্যাস্ট্রিক এরিয়ায়, এবং তার সাথে সাথে অল্প পরিমাণ কিছু রিসেপ্টর রয়েছে আমাদের নার্ভাস সিস্টেমে, বিশেষ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। বাট আমাদের এই H2 রিসেপ্টর ব্লকার্স যে সমস্ত ড্রাগ আমরা ব্যবহার করি, সেগুলো প্রধানত আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ড্রাগস। তো তার ফলে কিন্তু আমরা এই H2 রিসেপ্টর ব্লকার্স যখনই তোমাকে কেউ জিজ্ঞেস করবে, অবভিয়াসলি মনে রাখবে যে এগুলো কিন্তু আমাদের স্টমাক বা গ্যাস্ট্রিক রিজিয়নে বেশি করে কাজ করবে। তোমরা প্রত্যেকেই বিভিন্ন ভুরিভোজ খাবে এই পুজোর সময়, প্রত্যেকেই, এবং তোমাদের বাড়িতে বিভিন্ন রকম রান্না বান্না হবে। মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা এরা সবাই রান্না বান্না করবেন। আমার তো জিভে জল চলে আসছে। তো বেসিক্যালি রান্না বান্না হবে, এবং এই রান্না বান্নায় তোমরা একটু ওই দিন বাঁধন ছাড়া খাওয়ার পর দেখবে পরের দিন একটু বুকটা জ্বালা করছে, একটু গলাটা জ্বালা করছে, একটু পেটটা ভার ভার হচ্ছে, আর তুমি ছুটে গিয়ে কি করবে? ওষুধ দোকানে, কাকু র্যানট্যাক আছে, কাকু জিনট্যাক আছে। তো আজকে এই র্যানট্যাক এবং জিনট্যাকদের গল্প কিন্তু আজকে বলতে আরম্ভ করব, এবং এই র্যানট্যাক জিনট্যাক গল্প কিন্তু আমরা আজকে একটু শুনতে থাকবো, একটু বুঝতে থাকবো, একটু লিখতে থাকবো, আর একটু উইদাউট র্যানট্যাক এবং জিনট্যাক না নিয়ে হজম করার চেষ্টা করব। তো চলো আজকে শুরু করি। সো বেসিক্যালি আমাদের স্টমাক, তোমরা প্রত্যেকেই পাকস্থলী সম্পর্কে জানো। স্যার, এইটা হচ্ছে পাকস্থলী। এইটা হচ্ছে পাকস্থলী। স্থলী মানে থলি,
পাকস্থলীর মেন কাজ কি, কে বলতে পারবে? পাকস্থলী আমাদের দিয়েছে কেন? পাকস্থলীর মেন কাজ হচ্ছে খাদ্যকে রিজার্ভ রাখা, জলের ট্যাঙ্কের মতো। এটা হচ্ছে খাওয়ার রিজার্ভায়ার বা ফুড রিজার্ভায়ার, মানে খাদ্যকে কি করছি আমরা, রিজার্ভ রাখছি। এবং পাশাপাশি এই পাকস্থলী কিন্তু আমাদের আরো কিছু ইম্পর্ট্যান্ট ফাংশন কিন্তু রেগুলেট করে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট, তুমি দেখো তোমার যদি খিদা পায়, তাহলে তোমার কি স্টমাকে কিছু নেই বলেই খিদা পাচ্ছে। তার মানে এই যে স্টমাক এবং ব্রেন এর কিন্তু একটা নিউরো হরমোনাল কিন্তু একটা কানেকশন রয়েছে। স্টমাক এবং ব্রেনের সঙ্গে একটা নিউরো হরমোনাল কিন্তু কানেকশন রয়েছে। যেমন খুব কমন এক্সাম্পল, ধরো সাপোজ তুমি একটা ভালো খাবার দেখছো, তো অবভিয়াসলি তোমার ব্রেন দেখছে, তো ব্রেন থেকে স্টমাকে কিন্তু একটা তোমার কি হচ্ছে না, একটা সংকেত যাচ্ছে, এবং সেই সংকেতের ফলে তোমার কিন্তু যেন পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ঠিক সিমিলার, তুমি ধরো সাপোজ তোমার যখন স্টমাক একদম খালি হয়ে যায়, তখন সেই সংকেতটাও কিন্তু আমাদের ব্রেনের পার্টিকুলার কিছু রিজিয়ন, বিশেষ করে হাইপোথ্যালামাসে ওই সংবাদটা যায়, এবং ওই সংবাদটা যখন যাবে তখন অবভিয়াসলি কিন্তু তোমার খিদে পাবে। ঠিক সিমিলার আমাদের এই যে ফ্যাট জমে আছে, এই ফ্যাট কিন্তু আবার স্টমাক এবং ব্রেনের সঙ্গে এই নিউরো হরমোনাল অ্যাক্সিসের সঙ্গে কিন্তু অ্যাডিপোজ টিস্যু কিছু হরমোনাল সিগন্যাল দেয়। এই হরমোনাল সিগন্যাল কিন্তু আমাদের খিদা ভাবকে কিন্তু কমাতে সাহায্য করে, কারণ ফ্যাট বেশি জমলে অবভিয়াসলি খিদা বেশি না রাখা উচিত, কারণ আমি যদি খিদা বাড়িয়ে দিই তাহলে আমার ফ্যাট শরীরে বেশি করে জমবে, তার ফলে অ্যাডিপোজ টিস্যুর যখন প্রাধান্য থাকবে তখন কিন্তু তোমার কিন্তু খিদা কিছুটা কমে যাবে। তাহলে এই যে কমপ্লেক্স মেকানিজম, শুধু তাই নয়, স্টমাক কিন্তু আমাদের HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা ইনঅর্গানিক অ্যাসিড বলে জানি, বাট দিস ইজ দ্য অনলি ইনঅর্গানিক অ্যাসিড প্রডিউসড ইনটু আওয়ার বডি। তো এই ইনঅর্গানিক অ্যাসিড কিন্তু আমাদের বডিতে তৈরি হয়, এবং এই এন্ডোজিনাস হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের কিন্তু স্টমাকে তৈরি হয়। এবং স্টমাকের একটা স্পেশাল টাইপ অফ সেল রয়েছে, তার নাম হচ্ছে প্যারাইটাল সেল। এই প্যারাইটাল সেল কিন্তু হাইড্রোজেন আয়ন কিন্তু রিলিজ করে, সেখানে ক্লোরিনের সঙ্গে অ্যাটাচড হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এবং এই প্যারাইটাল সেল থেকে যাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড না তৈরি হয়, তার জন্যই তুমি কিন্তু এই র্যানট্যাক, জিনট্যাক এগুলো কিন্তু খাবে, কারণ তোমার যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি করে তৈরি হয় তাহলে তোমার গলা জ্বালা, বুক জ্বালা, যাকে আমরা বলি রিফ্লেক্স ডিসঅর্ডার, এটা কিন্তু হতে পারে। শুধু তাই নয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বেশি করে ক্রনিক তৈরি হয় তাহলে কিন্তু তোমার কি হবে না, সেখানে কিন্তু একটা আলসার হওয়ার চান্স আছে, একটা স্টমাক আপসেট হওয়ার চান্স আছে, একটা পেপটিক আলসার হওয়ার চান্স আছে। শুধু তাই নয়, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে বারবার করে ব্যাকফ্লো করে তোমার ইসোফেগাসে আসছে, ইসোফেগাসে এসে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু কিছুটা হলো ড্যামেজ করতে পারে, তাহলে সেখানে ইসোফেজিয়াল তোমার ইরোশন হওয়ার চান্স আছে। এছাড়া তোমার বিভিন্ন রকম ভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক সময় স্ট্রেস, অত্যধিক যে কোনো স্ট্রেসফুল জার্নি, বিশেষ করে কোনো রকম ভাবে সার্জারি বা কোনো রকম ভাবে বার্ন ইনজুরি বা কোনো রকম ভাবে কোনো রকম স্ট্রেসফুল ইভেন্ট যদি যায়, তাহলে আমাদের কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়। দ্যাট ইজ কল ব্যাসাল হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন। এবং এই ব্যাসাল হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন যদি হাইপার মোডে হয়, তাহলে কিন্তু আমাদের স্টমাকের ইনার লাইনিং বা ডিওডিনামের ইনার লাইনিং কিন্তু ড্যামেজ হতে পারে, যে সেখান থেকে কিন্তু পেপটিক আলসার তৈরি হতে পারে। এবং পেপটিক আলসার হলে আলটিমেটলি কি হবে না, সেই আলসারটা ক্ষইতে 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 একটা সময় কি হবে, ফুটো হয়ে যাবে, যাকে আমরা সাইনাস ফরমেশন বলে থাকি। এবং এই সাইনাস ফরমেশন হলে আমাদের এই স্টমাক এবং ইন্টেস্টাইনে যে অ্যাসিড এবং ক্ষার, স্যার ক্ষার কোত্থেকে আসছে না, আমাদের ইন্টেস্টাইনে বাইল আসছে, এছাড়া বাইকার্বনেট আছে, বাইল আছে, এটা কিন্তু ক্ষারীয় সাবস্টেন্স। এছাড়া আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়াল কন্টেন্ট রয়েছে আমাদের ইন্টেস্টাইনে, এবং স্টমাকেও কিছু ব্যাকটেরিয়াল কন্টেন্ট রয়েছে, এবং তারা সাধারণত ড্যামেজ করে না, বাট কিছু কিছু সময় তারাও ড্যামেজ করে। তাহলে এই ব্যাকটেরিয়াল কন্টেন্ট, এই অ্যাসিড বেসিক কন্টেন্ট এবং খাদ্যবস্তু, সেই খাদ্যবস্তুগুলো ফুটো হয়ে তোমার কোথায় চলে আসবে, এই যে পেটের তোমার যে গর্ত, এই পেটের গর্তে ছড়িয়ে পড়বে। পেটের গর্তে যখন ছড়িয়ে পড়বে তখন কি হবে না, তখন এই যে কেমিক্যাল এবং একটা ব্যাকটেরিয়াল
একটা ইনফ্লামেশন শুরু হবে, তাকে আমরা বলি কেমিক্যাল পেরিটোনাইটিস অথবা ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এবং এই পেরিটোনাইটিস হলে তোমার প্রচন্ড পেট ব্যথা করবে এবং সেখানে কিন্তু আরো সমস্যা তৈরি হবে, এবং সেটা অনেক সময় কিন্তু অ্যাকিউট পেরিটোনাইটিসের ক্ষেত্রে কিন্তু মৃত্যুর কারণ অনেকটা বেশি হয়। তাহলে আমাদের এই অ্যাসিডকে দমন করতে গেলে আমাদের এই র্যানট্যাক, জিনট্যাক এগুলো কিন্তু খেতে হবে। এছাড়াও তোমরা একটা কমন ওষুধ নাম জানো, যাকে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর বলে থাকি, যাকে আমরা তোমার অ্যাসিডের হাইপার সিক্রেশন কমানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। এবং তারা কিন্তু ব্যাসাল অ্যাসিড সিক্রেশন বা ওভারনাইট অ্যাসিড সিক্রেশন বা স্ট্রেস ইনডিউসড হাইপার অ্যাসিডিটি অথবা তোমার গ্যাস্ট্রিক তোমার ব্লিডিং, গ্যাস্ট্রিক ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, এইগুলোকে কিন্তু অনেকটা কন্ট্রোল করতে সাহায্য করে। আমাদের বলতে পারবে এই গ্যাস্ট্রিক আলসার বা ডিওডিনাল আলসারের জন্য পার্টিকুলার একটা ব্যাকটেরিয়া দায়ী, এবং এই ব্যাকটেরিয়াটা আমরা সাধারণত চেষ্টা করি যে ইরাডিকেট করতে, কারণ এই ব্যাকটেরিয়াটাকে যদি মেরে ফেলা হয় তাহলে অনেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই আলসার হওয়ার চান্স কিন্তু কমে যায়। এবং এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইরোলি বা এইচ পাইরোলি। এবং এই এইচ পাইরোলি ইনফেকশনের ফলে আমাদের কিন্তু অনেকাংশে কিন্তু দেখা গেছে যে গ্যাস্ট্রিক আলসার, এবং সেখান থেকে পরবর্তীকালে কিন্তু গ্যাস্ট্রোডিওডিনাল ক্যান্সারের মতো মানে একটা সমস্যাও ঘটতে পারে। তাহলে আজকে এই যে স্টমাক, এই স্টমাকের তোমরা পার্টস প্রত্যেকেই জানো। স্টমাকের যে পার্টটা ইসোফেগাস বা খাদ্যনালীর সঙ্গে দেখা যাচ্ছে কি, এক মিনিট, yes, স্টমাকের যে পার্টটা ইসোফেগাস, সো দিস ইজ দ্য ইসোফেগাস। সো ইসোফেগাস এইটা তোমার আছে ডায়াফ্রাম, ডায়াফ্রাম। তো স্টমাকের যে পার্টটা ইসোফেগাস এর সঙ্গে যুক্ত আছে, দ্যাট ইজ কল কার্ডিয়া, দ্যাট ইজ কল কার্ডিয়া। এবং যে পার্টটা তোমার ডিওডিনামের সঙ্গে যুক্ত আছে তাকে আমরা বলি পাইরোলাস, তাকে আমরা বলি পাইরোলাস। যে পার্টটা মেন বাল্কি পার্ট তাকে আমরা বলি বডি, আর যে পার্টটা এই ডায়াফ্রামের নিচে আছে তাকে আমরা সাবফ্রেনিক রিজিয়ন বলে থাকি। ডায়াফ্রামের নিচে তাকে আমরা বলে থাকি তোমার ফান্ডাস। সো স্টমাকের বেসিক্যালি চারটা পার্ট, কার্ডিয়া, ফান্ডাস, বডি অ্যান্ড পাইরোলাস গ্রসলি। তো আমাদের এই পাইরোলাসের কাছে দেখো একটা ক্যানাল লাইক শেপ আছে, ক্যানাল লাইক শেপ আছে। দেখো এটা একটা ক্যানাল, যেন মনে হচ্ছে যেন একটা জল যাওয়ার একটা নালী, জল যাওয়ার নালার মতো। ক্লিয়ার? তো এই জল যাওয়ার নালা একে আমরা অ্যান্ট্রাম বলে থাকি। একে আমরা কি বলে থাকি? অ্যান্ট্রাম, পাইরোলিক অ্যান্ট্রাম, অ্যান্ট্রাম। তো এই অ্যান্ট্রামে কিছু স্পেশাল টাইপ অফ সেল রয়েছে, কিছু স্পেশাল টাইপ অফ সেল রয়েছে। দেখতে পাচ্ছ কিছু স্পেশাল টাইপ অফ সেল রয়েছে। এই সেলকে আমরা জি সেল বলে থাকি। এই সেলকে আমরা কি বলে থাকি? জি সেল। আমি একটু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সেলটাকে যদি এরকম আঁকি, ধরো yes, yes, this is the yes G, ইংলিশ লেটার জি, বাট অ্যাকচুয়ালি এটা জি লেটারের মতো দেখতে নয়, বাট আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা জির মতো করে আঁকলাম। তার কারণ হচ্ছে যাতে তুমি বুঝতে পারো বা মনে থাকে। সো এই অ্যান্ট্রামে কিছু স্পেশাল টাইপ অফ সেল রয়েছে, তার মধ্যে অন্যতম সেল হচ্ছে জি সেল। এই জি সেল আমরা যখন
বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি। কি খাচ্ছি? প্রোটিন জাতীয় খাবার। আমি একটু উপরটা ক্লিয়ার করে দিই, মুছে এটা বুঝতে সুবিধা। আমরা কি খাচ্ছি? প্রোটিন জাতীয় খাবার। সো প্রোটিন জাতীয় খাবার আমরা যখন খাচ্ছি, কারণ স্টমাক হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্লেস, বিশেষ করে প্রাইমারি প্লেস, যেখানে কিন্তু আমাদের প্রোটিন জাতীয় খাবার কিন্তু ডাইজেস্ট হয়। তাহলে স্টমাক একটা প্রাইমারি প্লেস যেখানে কিন্তু প্রোটিন জাতীয় খাবার ডাইজেস্ট হয়। সো প্রোটিন জাতীয় খাবারকে ডাইজেস্ট করার জন্য আমরা প্রত্যেকেই জানি পেপসিন নামক এনজাইম দরকার, এবং এই পেপসিনটা কিন্তু তোমার পেপসিনোজেন নামক প্রো এনজাইম মানে যে কিন্তু ইনঅ্যাক্টিভেটিং স্টেটে আছে, নট অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ স্টেটে আছে, দ্যাট ইজ কল্ড প্রো এনজাইম। তো পেপসিনোজেন প্রো এনজাইম থেকে অ্যাক্টিভেট হয়ে পেপসিনে কনভার্ট হয়। আর সেই অ্যাক্টিভ হতে গেলে আমাদের কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কন্ডিশন। শুধু তাই নয়, এই পেপসিনোজেনকে অ্যাক্টিভ হতে এবং এই পেপসিনোজেন এই যে একটা সাইকেল, এই সাইকেলকে রেগুলেট করতে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি আমাদের কিন্তু প্রোটিন ডাইজেশনে সাহায্য করছে। তার ফলে আমি যখন প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি, তখন সেই প্রোটিন জাতীয় খাবার এখানে স্পেশাল টাইপ অফ সিগন্যালের মারফত জি সেলকে উত্তেজিত করছে। জি সেলকে যখনই উত্তেজিত করবে, তখন জি সেল কি করবে? একটা হরমোন রিলিজ করছে, যার নাম হচ্ছে গ্যাস্ট্রিন। সো এই হরমোনগুলো রিলিজ করছে, এর নাম হচ্ছে কি? গ্যাস্ট্রিন। নম্বর 1 কন্ডিশন হচ্ছে প্রোটিন ডায়েট। নম্বর 2 কন্ডিশন, আমরা জানি আমাদের গ্যাস বিশেষ করে স্টমাকে কোন নার্ভ সাপ্লাই করছে? ভেগাস নার্ভ। কোন নার্ভ সাপ্লাই করছে? ভেগাস নার্ভ। তো এই ভেগাস নার্ভ সো একটা অ্যান্টিরিয়র পার্ট দিয়ে সাপ্লাই করছে, একটা পস্টেরিয়র পার্ট দিয়ে সাপ্লাই করছে। সো দিস ইজ দ্য 2 নম্বর হচ্ছে ভেগাস নার্ভ। তো এই ভেগাস নার্ভ আমাদের এই জি সেলের কাছে এসে একটা কেমিক্যাল রিলিজ করছে। জি সেলের কাছে এসে একটা কেমিক্যাল রিলিজ করছে, এবং সেই কেমিক্যালকে রিসিভ করার জন্য পার্টিকুলার কিছু রিসেপ্টর রয়েছে। দেখো, ভেগাস নার্ভ স্টমাকের জি সেলের কাছে এসে কিছু নিউরো ট্রান্সমিটার রিলিজ করছে, এবং সেই নিউরো ট্রান্সমিটারকে রিসিভ করার জন্য কিছু রিসিভার রয়েছে, এবং প্রধানত এই রিসিভার হচ্ছে মাস্কেরেনিক রিসেপ্টর 1 রিসেপ্টর, M1 রিসেপ্টর। তো এই ভেগাস নার্ভ থেকে যে ধরনের নিউরো ট্রান্সমিটার রিলিজ হচ্ছে তাকে আমরা বলছি অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন এর মারফত জি সেল উত্তেজিত হয়ে কি রিলিজ করছে? গ্যাস্ট্রিন রিলিজ করছে। পাশাপাশি আমাদের কিছু ক্যালসিয়াম আয়ন স্টমাকের মধ্যে, সেই ক্যালসিয়াম আয়নগুলো কিন্তু আমাদের জি সেলকে উত্তেজিত করছে, দিয়ে কি করছে? গ্যাস্ট্রিন রিলিজ করছে। পাশাপাশি আমাদের তোমার এই ইন্টেস্টাইনের এক ধরনের স্পেশাল টাইপ অফ এন্ডোক্রিন সেল রয়েছে, যাকে আমরা বলি আই সেল। এক ধরনের স্পেশাল টাইপ অফ নিউরো এন্ডোক্রিন সেল, যাকে আমরা বলি আই সেল। এই আই সেল থেকে রিলিজ হচ্ছে কে না? আই সেল থেকে রিলিজ হচ্ছে কোলেসিস্টিকাইনিন। নাম শুনেছ? কোলেকাইনিন। তো এই আই সেল থেকে কোলেসিস্টিকাইনিন কি করছে? জি সেলকে স্টিমুলেট করছে, দিয়ে কি করছে? গ্যাস্ট্রিন রিলিজ করছে। তাহলে গ্যাস্ট্রিন রিলিজ হওয়ার জন্য আমাদের স্টমাকে কিছু
ফ্যাক্টর দরকার। তার মধ্যে ম্যাক্সিমাম ফ্যাক্টর হচ্ছে প্রোটিন ইনটেক, কারণ প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি, তবে প্রোটিনটা ডাইজেশন হওয়ার একটা পাথওয়ে তৈরি করতে হবে, তার ফলে সেখান থেকে কিন্তু গ্যাস্ট্রিন রিলিজ হলে তবেই সে কিভাবে হেল্প করবে সেটা আমরা একটু দেখাচ্ছি। তার মানে প্রোটিন হচ্ছে ফার্স্ট কন্ডিশন, পাশাপাশি অ্যামাইনো অ্যাসিড। নম্বর 3 হচ্ছে অ্যাসিটাইল কোলিন, যেটা কিন্তু ভেগাস নার্ভ থেকে আসছে। নম্বর 4 হচ্ছে কোলেসিস্টিকাইনিন, যেটা কিন্তু আমাদের ইন্টেস্টিনাল আইসেল থেকে রিলিজ হচ্ছে। নম্বর 5 হচ্ছে ইন্ট্রালুমিনাল, স্টমাকের ভেতরে এটা কি লুমেন, ইন্ট্রালুমিনাল ক্যালসিয়াম আয়ন। তাহলে ক্যালসিয়াম আয়ন হলেও কিন্তু আমাদের গ্যাস্ট্রিন বেশি করে রিলিজ হচ্ছে। তো এই গ্যাস্ট্রিন রিলিজ হওয়ার পর, তাহলে গ্যাস্ট্রিন গুলো রিলিজ হওয়ার পর কি হয় না, গ্যাস্ট্রিন গুলো রিলিজ হওয়ার পর সার্কুলেশনে মিশে, জেনারেল সার্কুলেশনে মিশছে, মানে রক্তের সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে জেনারেল সার্কুলেশন, জেনারেল সার্কুলেশনে মিশছে। আমি রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে আবার কোথায় আসছে, স্টমাকে আসছে। বাট আমি তো এই জায়গাটায় পুরোটা আমি দেখাতে পারবো না, তার জন্য এই স্টমাকটাকে আবার আমি এখানে আঁকছি। চলো আঁকি। তাহলে এই গ্যাস্ট্রিন জেনারেল সার্কুলেশনে এসে কোথায় আসছে, এই স্টমাকে আসছে। Yes, this is the গ্যাস্ট্রিন। স্টমাকে আমাদের এই অ্যান্ট্রামের কাছাকাছি, এই অ্যান্ট্রামের কাছাকাছি আরো একটি স্পেশাল টাইপ অফ সেল থাকে। তারা কিন্তু প্রধানত এন্ডোক্রিনাল সেল, এবং যেহেতু তারা বিভিন্ন ধরনের হরমোন লাইক ফ্যাক্টরস রিলিজ করে, তাই এদেরকে আমরা বলে থাকি গ্যাস্ট্রো এন্ডোক্রিনাল সেল। এই গ্যাস্ট্রো এন্ডোক্রিনাল সেল স্টমাকে আছে। আমি একটু বড় করে দেখাবো এবং তার ছবিটা একটু বোঝার চেষ্টা করো। দেখা যাচ্ছে কি, একবার দেখেন। দেখে নি একবার, মনে হচ্ছে কেটে যাচ্ছে, দেখি একবার। ইয়েস, আচ্ছা চলো। তো আমি একটু আঁকার চেষ্টা করছি একটা সেল, জাস্ট আমি কনসেপচুয়ালি আঁকছি, জাস্ট কনসেপচুয়ালি। দেখো এই সেলের এইখানে একটা সুইচ আছে, এইখানে একটা চ্যানেল আছে। এই চ্যানেলের ইনিশিয়ালি দরজা কিন্তু বন্ধ আছে। কি হচ্ছে না, আমি জাস্ট কনসেপচুয়ালি বোঝাচ্ছি। এই সেলের এই সুইচের সঙ্গে একটা তার দিয়ে, আমার কাছে আর অন্য কালি নেই বলে আমি দেখাতে পারছি না, এই সুইচের সঙ্গে একটা দড়ি দিয়ে এই দরজাটা যুক্ত আছে। মানে সুইচের সঙ্গে এখানে একটা দড়ি এবং এখানে একটা দড়ি ফিক্সড করা আছে। আচ্ছা, দড়িটাকে এরকম করো, তাহলে বেটার হবে আরো কনসেপ্টটা। দড়িটাকে, ইয়েস, দড়িটাকে এরকম করো। দড়িটাকে আমি একটু দাগ দাগ করে দিচ্ছি। ইয়েস, ক্লিয়ার? বেশ বেশ। এইবারে এই সুইচটা, আমি বলেছি তোমাকে আজকে কারেন্টের আলো জ্বালানো শেখাবো, দীপাবলির আলো জ্বালানো শেখাবো। 1 মিনিট দাঁড়াও।
চলো, তাহলে এই সুইচকে আমি যদি চাপ দিয়ে অন করার চেষ্টা করি, এটা অফ হয়ে আছে, এটা অফ স্টেটে আছে। এই সুইচটাকে আমি যদি এই দিকে ঘুরিয়ে অন করার চেষ্টা করি, আমি যদি এই দিকে ঘুরিয়ে অন করার চেষ্টা করি, ভালো করে দেখো, এই সুইচটাকে আমি চাপ দিয়ে কি করলাম, অন করলাম। অন করলে কি হবে, কারেন্ট যাবে, তার মানে কিছু একটা ঘটবে পজিটিভ। কি ঘটবে দেখো, এই সুইচের সঙ্গে কে যুক্ত আছে, এই যে চ্যানেল, এই চ্যানেলটার দরজা যুক্ত আছে। আমি যখন এই সুইচটাকে টিপবো 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 দিয়ে অন করব, তখন দেখো এইটাকে যখন টিপবো 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 বলে অন করব, তখন এই দরজাটা কি হবে না, যখনই আমি এই সুইচটাকে টিপবো তখনই কি হবে, দরজাটা এরকম ওপেন হয়ে যাবে। মানে কি ব্যাপারটা দেখো, এই একটা সুইচ, ইয়েস, এইখানে একটা দরজা, এই দরজাটা এরকম বন্ধ আছে। এবারে এই সুইচ থেকে একটা তার আমি দরজার সঙ্গে যুক্ত করে দিয়েছি, একটা তার আমি কি করেছি, দরজার সঙ্গে যুক্ত করে দিয়েছি। তার ফলে এই সুইচটাকে যখন আমি চেপে অন করছি, এই সুইচটাকে যখন চেপে আমি অন করছি, তখন এই টানটা যখন অন করছি, তখন এই তারটা যে যুক্ত আছে, এই তারটা কি করছে, দরজাটাকে ওপেন করছে, দরজাটাকে ওপেন করে। তার মানে সুইচটা যখন আমি চেপে অন করছি, তখন দরজাটা কি হচ্ছে, ওপেন হচ্ছে। আবার বলি, জিনিসটা বোঝা গেল না, তাই তো? ওকে, ওয়েট করো, দেখো আমি আর একটা পেন নিব। ও ইয়েস, ধরো এইটা আমার সুইচ এরকম ওপেন করা আছে, এইটা আমার ওই দরজাটা বন্ধ করা আছে। এই সুইচের সঙ্গে এই দরজার এই প্রান্তটা আমি একটা সুতো দিয়ে যোগ করে দিয়েছি। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে। এইবারে যখন আমি এই সুইচটাকে ঘুরিয়ে 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 ঘুরে 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 অন করব, তাহলে এই সুতোটা এমনভাবে এর সঙ্গে যুক্ত আছে, যখন আমি অন করছি তখনই দরজার উপর টান পড়ছে, দরজাটা ওপেন হচ্ছে। তার মানে এই সুইচটা আগে এরকম ছিল, এ তখন ক্লোজ ছিল, তার যোগ করা ছিল। যখন আমি টেনে সুইচটাকে অন করছি, তখন দরজাটা কি হচ্ছে, আস্তে 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 করে ওপেন হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে সুইচটাকে অন করলে দরজাটা ওপেন হয়। ইনিশিয়ালি কি আছে, ইনিশিয়ালি দরজাটা ক্লোজ স্টেটে আছে। বাট এই সুইচটাকে ওপেন করার জন্য আমায় কি করতে হবে, আঙুল দিয়ে চাপ দিতে হবে। এই আঙুল দিয়ে চাপ কে কে দিচ্ছে আমরা দেখার চেষ্টা করি। তো বেসিক্যালি ধরো এটা আঙুল দিয়ে চাপ দিব। তো এই আঙুল দিয়ে কে কে চাপ দিচ্ছে না, আঙুল দিয়ে চাপ দিচ্ছে হচ্ছে গ্যাস্ট্রিন। মানে গ্যাস্ট্রিনের এখানে পার্টিকুলার আঙুলে একটা রিসেপ্টার রয়েছে। অ্যাকচুয়ালি আমি কনসেপ্টটা বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি রিসেপ্টার কিন্তু জি সেলের এই এন্ডোক্রিন সেলের কিন্তু গায়ে রয়েছে, এই এন্ডোক্রিন সেলের গায়ে রয়েছে। আচ্ছা, এই এন্ডোক্রিন সেলটার নাম হচ্ছে এন্টারোক্রোমাফিন সেল। Why it is called chroma, why it is called entero, আর এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বরাবর রয়েছে। Why it is called entero, কারণ এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বরাবর রয়েছে। পাশাপাশি হয় ক্রোমা, কারণ কিছু স্পেশাল টাইপ অফ স্টেনের মাধ্যমে একে কিন্তু স্টেনিং করা যায় আইডেন্টিফাই করতে গিয়ে। সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড দ্য এন্টারোক্রোমাফিন সেল। তো এই এন্টারোক্রোমাফিন সেলে কিছু পার্টিকুলার চ্যানেল রয়েছে, এবং সেই চ্যানেল কিন্তু এই সুইচ বা রিসেপ্টার দ্বারা কিন্তু রেগুলেটেড হয়। এবং এই সুইচ বা রিসেপ্টারে
কার কার রিসেপ্টর রয়েছে? গ্যাস্ট্রিন। এই যে গ্যাস্ট্রিন রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে এই রিসেপ্টরের সঙ্গে যুক্ত হচ্ছে, তাকে আমরা গ্যাস্ট্রিন রিসেপ্টর বলতে পারি। আর এই এছাড়া আর কি রিসেপ্টর রয়েছে? আঙুলটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। এছাড়া তোমার কোলেসিস্টিকাইনিনের একটি রিসেপ্টর রয়েছে, বিশেষ করে কোলেসিস্টিকাইনিন টাইপ বি রিসেপ্টর, বিশেষ করে কোলেসিস্টিকাইনিন টাইপ বি রিসেপ্টর। তো কোলেসিস্টিকাইনিনের একটা রিসেপ্টর রয়েছে। আরেকটি রিসেপ্টর রয়েছে, দ্যাট ইজ পিটুইটারি অ্যাডিনাইল সাইক্লেজ অ্যাক্টিভেটিং পলিপেপটাইড রিসেপ্টর। অ্যাকচুয়ালি আমাদের এই স্টমাক, ইন্টেস্টাইন, এদের কিছু কিছু জায়গায় কিছু নিউরো হরমোন আইদার নার্ভের মাধ্যমে অথবা তোমার লোকাল টিস্যুর মাধ্যমে রিলিজ হয়, এবং এরা পিটুইটারি মানে গ্ল্যান্ডের মাধ্যমে ওরা রিলিজ হয়, তাই এদেরকে বলা হয় পিটুইটারি অ্যাডিনাইল সাইক্লেজ অ্যাক্টিভেটিং পলিপেপটাইড। তো এখানে আরেকটি রিসেপ্টর রয়েছে, আমি এটাকে যদি একটু, দিস ইজ দ্য গ্যাস্ট্রিন রিসেপ্টর, ইয়েস। আর একটি রিসেপ্টর রয়েছে, দ্যাট ইজ পিটুইটারি অ্যাডিনাইলেট সাইক্লেজ অ্যাক্টিভেটিং পলিপেপটাইড, মানে অ্যাডিনাইল সাইক্লেজকে অ্যাক্টিভেট করবে, অ্যাক্টিভেটিং পলিপেপটাইড রিসেপ্টর। তাহলে আমার এই সুইচ, এই যে সুইচ, এই সুইচের গায়ে আমি কিন্তু আঙুলটাকে রেখেছি। এই আঙুলটা কাছে স্পেশাল টাইপ অফ কিছু সিগন্যাল হলে তবেই কিন্তু আমি এই সুইচটায় চাপ দিয়ে কিন্তু এই সুইচে কিন্তু আঙুল দিয়ে চাপ দিয়ে সুইচটাকে অন করতে পারবো। ভালো করে বোঝো। ধরো এই সুইচটা ওপেন অবস্থায় রয়েছে, ক্লিয়ার? এবারে আমি কি করেছি, এখানে একটা আঙুল দিয়ে রেখেছি, এইবারে এই আঙুলে কিছু স্পেশাল কন্ডিশন এলে, এই আঙুলে কিছু স্পেশাল টাইপ অফ কন্ডিশন এলে তবেই কিন্তু আমি আঙুলটা অটোমেটিক্যালি চাপ দিয়ে সুইচটাকে ঘুরিয়ে অন করবে। এই আঙুলটা সুইচের উপর টাচ করা আছে, এবং এই আঙুলের সঙ্গে যখন কিছু স্পেশাল টাইপ অফ কন্ডিশন, পজিটিভ কন্ডিশন আসছে, তখন আঙুলটা কি করছে, সুইচটাকে ঘুরিয়ে কিন্তু অন করছে। যখনই সুইচটাকে ঘুরিয়ে অন করছে, তখন সেই যে তার দিয়ে বাঁধা ছিল দরজাটা, সেই দরজার উপর রিভার্স টান পড়ছে, সেই দরজার উপর কি হচ্ছে, রিভার্স টান পড়ছে, তখন দরজাটা কি হচ্ছে, তড়াং করে কি হচ্ছে, খুলে যাচ্ছে। এবং এই আঙুলের উপর যে পজিটিভ সিগন্যাল গুলো কাজ করবে, তার মধ্যে অন্যতম হচ্ছে গ্যাস্ট্রিন। কোত্থেকে রিলিজ হয়? জি সেল থেকে। কার মাধ্যমে ট্রান্সপোর্ট হয়? রক্তের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে এই পার্টিকুলার এন্টারোক্রোমাফিন সেল, এই এন্টারোক্রোমাফিন সেলে স্পেশাল টাইপ অফ গ্যাস্ট্রিন রিসেপ্টর রয়েছে। এই গ্যাস্ট্রিন রিসেপ্টর যখন আসে, তখন এই গেটটা খুলে যায়। ঠিক সিমিলার আমাদের ইন্টেস্টাইন এবং স্টমাক, বিশেষ করে ইন্টেস্টাইনের আই সেল থেকে যখন কোলেসিস্টিকাইনিন আসে, তার স্পেসিফিক রিসেপ্টর রয়েছে এন্টারোক্রোমাফিন সেলে, যাকে আমরা কোলেসিস্টিকাইনিন টাইপ বি রিসেপ্টর বলে থাকি। এবং এর সঙ্গে যখন কোলেসিস্টিকাইনিন যুক্ত হয়, তখন কি হচ্ছে না, তখন সুইচের উপর চাপ পড়ছে, আঙুলটা চাপ দিচ্ছে, তখন কিন্তু তড়াং করে গেটের দরজা খুলে যাচ্ছে। ঠিক সিমিলার আমাদের টিস্যু স্পেসে এবং পাশাপাশি পিটুইটারি গ্ল্যান্ড থেকে কিছু পার্টিকুলার কেমিক্যাল বা নার্ভ এন্ডিংস থেকে কিছু পার্টিকুলার কেমিক্যাল রিলিজ হয়, যাকে আমরা বলে থাকি পিটুইটারি অ্যাডিনাইলেজ সাইক্লেজ অ্যাক্টিভেটিং পলিপেপটাইড। পিটুইটারি অ্যাডিনাইলেট, এলএটি, অ্যাডিনাইলেট সাইক্লেজ অ্যাক্টিভেটিং পলিপেপটাইড। তার মানে এরা কিন্তু অ্যাডিনাইল সাইক্লেজ
অ্যাডিনাইল সাইক্লেজকে অ্যাক্টিভ করে। সো পিটুইটারি অ্যাডিনাইলেট সাইক্লেজ অ্যাক্টিভেটিং পলিপেপটাইডের তার স্পেসিফিক রিসেপ্টর রয়েছে কিন্তু এই পজিটিভ রিসেপ্টর কিন্তু এই গেটের কাছে রয়েছে, সরি এই সুইচের কাছে রয়েছে। তাহলে যখনই পিটুইটারি অ্যাডিনাইলেট সাইক্লেজ অ্যাক্টিভেটিং পলিপেপটাইড এখানে সুইচটাকে অন করবে তখনই দরজাটা তড়াং করে খুলে যাবে। দরজা খুলে গেলে বাইরে থেকে কি হবে, ক্যালসিয়াম ভেতরে ঢুকবে। বাইরে থেকে কি হবে, ক্যালসিয়াম ভেতরে ঢুকবে। কে ঢুকছে, ক্যালসিয়াম। ইনিশিয়ালি এন্টারোক্রোমাফিন সেল রিল্যাক্স মোডে ছিল, রেস্টিং স্টেজে ছিল, তার ফলে ভেতরটা কিন্তু নেগেটিভ ছিল, কারণ যে কোনো সেল রেস্টিং স্টেজে কিন্তু ভেতরটা নেগেটিভ থাকে। বাট যখনই ক্যালসিয়াম গেটটা খুলে যাচ্ছে তখন ক্যালসিয়াম ঢুকছে, তার মানে পজিটিভ আয়নের ভেতরে প্রবেশ করছে। তাহলে পজিটিভ আয়ন যখনই ভেতরে প্রবেশ করবে তখনই একটা কি হবে না, তখনই ভেতরটা কিন্তু যেটা নেগেটিভ ছিল সেই নেগেটিভটা পরপর করে কি হবে, পজিটিভের দিকে যাবে। ধরো সাপোজ সেলটা একদম নিশ্চুপ অবস্থায় ছিল, তার মানে কোনো কিছু কাজ করছিল না, জাস্ট এরকম মনে রাখো, কাজ না করা মানে মাইনাসে থাকা। এবারে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাট যখন আমি ভেতরে কোনো পজিটিভ আয়নকে পাঠাচ্ছি তার মানে তাকে কাজ করতে বলছি, তার মানে তার ভেতরে কিন্তু পজিটিভ আয়ন পরপর করে ডেভেলপ করছে, তার মানে তার ভেতরে পজিটিভিটি বারবার করে আসছে। তার মানে কি হচ্ছে, তার এখানটা কি হচ্ছে, পজিটিভিটি বারবার করে আসছে। এবারে পজিটিভ আয়ন যখন ভেতরে ঢুকছে তখন ভেতরের ভোল্টেজটা আগে কি ছিল, নেগেটিভ ছিল, এখন ভোল্টেজটা পরপর করে পজিটিভ হচ্ছে। যখনই ভোল্টেজ পজিটিভ হচ্ছে তখনই আমাদের এই সেলের ভেতরে ইন্টারনাল যে ক্যালসিয়াম স্টোর থাকে, তাকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি, যেখানে কিন্তু ক্যালসিয়াম স্টোর থাকে। সেই ক্যালসিয়াম স্টোর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আরো ক্যালসিয়াম কিন্তু বেরিয়েছে। তাহলে বাইরে থেকে এক্সট্রা সেলুলার ক্যালসিয়াম ঢুকেছে, দিয়ে কিন্তু ইন্ট্রাসেলুলার ক্যালসিয়ামকে আরো বেশি করে কিন্তু বাইরে বের করে এনেছে। তার মানে ভেতরটা অনেকটা পজিটিভ হয়ে গেছে। যখনই পজিটিভ হয়ে গেছে তখনই ভেতরটা তো কিছু কাজ করবে। কি কাজ করবে না, তখন এই সেলের ভেতর ছোট ছোট ভেসিকল রয়েছে, ভেসিকল মানে থলি। এই থলি গুলোতে কে ভর্তি আছে, হিস্টামিন। হিস্টামিন কি করে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড হিস্টিডিন থেকে হিস্টামিন ডিকার্বক্সিলেজ দিয়ে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, দিয়ে সেটা কি হয়, হিস্টামিন। তাহলে এখানে হিস্টামিন এই থলিতে ভর্তি আছে। এইবারে কি হচ্ছে না, এই ক্যালসিয়াম তোমার প্রোটিন কাইনেজ এ অ্যাক্টিভেশনের মাধ্যমে কিছু পার্টিকুলার লুমিনাল সাইডে, এটা হচ্ছে লুমিনাল সাইড, এই লুমিনাল সাইডে কিছু পার্টিকুলার, আমি যদি এরকম দেখাই, কিছু পার্টিকুলার হাত এরকম তৈরি করে। এগুলো হচ্ছে মেমব্রেন প্রোটিন, ট্রান্সপোর্ট প্রোটিন। তো লুমিনাল সাইডে কিছু পার্টিকুলার এরকম হাতের আঙুল বাড়িয়ে দিয়েছে। তাহলে এই হাতের আঙুলগুলো বা এই হাতটা এই ছোট ছোট বলকে নিয়ে কি করেছে, ভেতর থেকে একবার নিচে, এটা ফ্লিপিং হাত। ধরো এটা হচ্ছে ফ্লিপিং হাত, এটা সেলের ভেতর, এটা সেলের বাইরে। তো সেলের ভেতরে আমি হাত ঢুকাচ্ছি, বল নিচ্ছি, দিয়ে সেলের বাইরে আসছি, বলটাকে ফেলে দিচ্ছি। সেলের বাইরে ভেতরে হাত ঢুকাচ্ছি, বল নিচ্ছি, দিয়ে সেলের বাইরে আসছি, বলটাকে ফেলে দিচ্ছি। তার মানে এই দেখো, এই হাতটা সে কি করেছে, ভেতরে ঢুকিয়েছে, ভেতরে ঢুকে বলটা নিয়েছে, বল নিয়ে তার পরের স্টেজে তোমার কি করেছে, বলটাকে কি করেছে, ফেলে দিয়েছে। তাহলে এই ক্যালসিয়াম আয়ন যখন ভেতরে বেড়ে গেল তখন স্পেশাল টাইপ অফ তোমার প্রোটিন কাইনেজ অ্যাক্টিভিটির মাধ্যমে কিছু টার্মিনাল বা লুমিনাল মেমব্রেনের দিকে কিছু প্রোটিন ট্রান্সপোর্টার মলিকিউল তৈরি হলো, আপরেগুলেট হলো। এই প্রোটিন ট্রান্সপোর্টার মলিকিউলগুলো ভেতরে যে হিস্টামিন, এটা এখানে কে আছে, এখানে হিস্টামিন, এই হিস্টামিন লোডের যে ভেসিকুলার বল ছিল
সেই বলগুলোকে হাত বাড়িয়ে ভেতরে নিল, দিয়ে ফ্লিপ করলো, দিয়ে কি করলো, বাইরে দিয়ে দিল। দেখো ভেতরে হাত বাড়িয়ে নিল, দিয়ে ফ্লিপ করলো, দিয়ে ফ্লিপ করে বাইরে দিল। চলো সাপোজ তাহলে কি হলো, এই হচ্ছে এন্টারোক্রোমাটিন সেল। ক্লিয়ার? এই এন্টারোক্রোমাটিন সেলে একটা সুইচ আছে, এই সুইচে একটা আঙুল টাচ করা আছে। সেই আঙুল টাচ করা আছে, সেই আঙুলে যখন কিছু পজিটিভ সিগন্যাল আসবে, কি কি পজিটিভ সিগন্যাল? একটা হচ্ছে গ্যাস্ট্রিন এলো, একটা হচ্ছে কি এলো, কোলেসিস্টিকাইনিন এলো, একটা হচ্ছে কি পিটুইটারি অ্যাডিনাইলেট সাইক্লেজ অ্যাক্টিভেটিং পলিপেপটাইড এলো। তাহলে এই পজিটিভ ফ্যাক্টরগুলো এসে আঙুলটাকে চাপ দিল। আঙুলটাকে যখনই চাপ দিবে, আঙুলটাকে যখনই চাপ দিবে তখনই কিন্তু সুইচটা অন হচ্ছে। যখনই সুইচটা অন হচ্ছে তখন এখানে যে এই ক্যালসিয়াম গেট, এই গেটের দরজাটা ওপেন হয়ে যাচ্ছে। যখনই ক্যালসিয়াম গেটের দরজা ওপেন হয়ে যাচ্ছে তখন ভেতরে ক্যালসিয়াম ঢুকছে, ক্যালসিয়াম ঢুকে ভেতরটা পজিটিভ করাচ্ছে। যেই পজিটিভ করাচ্ছে একটু, সঙ্গে সঙ্গে ভেতরে ভোল্টেজ ডিপেন্ডেন্ট যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে কিছু ক্যালসিয়াম ট্রান্সপোর্টার রয়েছে, সেই ট্রান্সপোর্টারগুলো অ্যাক্টিভ হয়ে, বা ক্যালসিয়াম পাম্প রয়েছে, সেই পাম্পগুলো অ্যাক্টিভেট হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে ক্যালসিয়াম স্টোর ছিল তাই কিন্তু বাইরে সাইটোসোলে বাইরে বের করে দিল। সাইটোসোলে ক্যালসিয়াম যেই বেড়ে গেল তখন প্রোটিন কাইনেজ এ অ্যাক্টিভেট হলো। সো প্রোটিন কাইনেজ এ অ্যাক্টিভেট হয়ে সে কি করলো না, এই এন্টারোক্রোমাটিন সেলের গায়ে এক ধরনের স্পেশাল টাইপ অফ হাত তৈরি করলো। এই হাতটা কিন্তু ট্রান্সপোর্টার প্রোটিন। এই হাত ফ্লিপ ফ্লপ করতে পারে। এই হাতটা জাস্ট কোষের ভেতরের দিকে ফ্লিপ করে হিস্টামিন লোডেড বলটাকে ধরলো, দিয়ে কি হলো, ফ্লপ করে কোষের বাইরে বের করে বলটাকে ছুঁড়ে দিল। তাহলে বলটাকে যেই ছুঁড়ে দিল তখন এই বল থেকে কে বেরিয়ে এলো, হিস্টামিন বেরিয়ে। তাহলে হিস্টামিন কিভাবে রিলিজ হচ্ছে না, হিস্টামিন এন্টারোক্রোমাটিন সেল থেকে রিলিজ হচ্ছে এবং প্রধানত গ্যাস্ট্রিন অ্যান্ড কোলেসিস্টিকাইনিনের কম্বাইন্ড অ্যাকশন এবং তার সাথে কিন্তু পিটুইটারি অ্যাডিনাইলেট সাইক্লেজ অ্যাক্টিভেটিং পলিপেপটাইড, এদের কম্বাইন অ্যাকশনের ফলে কিন্তু তোমার কি হচ্ছে, আলটিমেট হিস্টামিন রিলিজ হচ্ছে। ক্লিয়ার? এইবারে এই হিস্টামিন এখানে কিন্তু প্যারাক্রিন ম্যানারে ফাংশন করছে। আমরা সেই ফাংশনটা চেষ্টা করব এইখানে দেখার। তার মানে এখানে আমি আর একটা স্টমাক আঁকার চেষ্টা করছি। ক্লিয়ার? ইয়েস। তো আমি এইখানে একটু স্টমাক আঁকার চেষ্টা করছি। ইয়েস, দেখা যাচ্ছে কি? ইয়েস, দেখা যাচ্ছে। তো এদের এই ফান্ডাস এবং বডিতে একটা স্পেশাল টাইপ অফ সেল রয়েছে যাকে আমরা বলছি প্যারাইটাল সেল। এই প্যারাইটাল সেলে, এটা হচ্ছে প্যারাইটাল সেল। এই প্যারাইটাল সেলে পার্টিকুলার কিছু রিসেপ্টর রয়েছে যার নাম হচ্ছে হিস্টামিন রিসেপ্টর। তো এই হিস্টামিন গুলো প্যারাক্রিন ম্যানারে প্যারাইটাল সেলের রিসেপ্টরের উপর কাজ করেছে। প্যারাইটাল সেলে যেই রিসেপ্টরের উপর কাজ করেছে তখন এখানে জি প্রোটিন স্টিমুলেটেড হয়েছে। সো এই প্যারাইটাল সেলের ভিতর যে জি প্রোটিন, সেই জি প্রোটিন কিন্তু স্টিমুলেশন করেছে। তাহলে জিএস প্রোটিন অ্যাক্টিভেট হয়েছে। সেই জিএস প্রোটিন কিন্তু কিভাবে কাজ করেছে দেখো। ইয়েস, সেই জিএস প্রোটিন অ্যাক্টিভেট হয়েছে।
সো জিএস প্রোটিন এবারে কি করেছে, তারা সাইক্লিক অ্যাডিনাইল মনোফসফেট কে অ্যাক্টিভেট করেছে। এই সাইক্লিক অ্যাডিনাইল মনোফসফেট আলটিমেট কি করছে, প্রোটিন কাইনেজ এ কে অ্যাক্টিভেট করেছে। সাইক্লিক অ্যাডিনাইল মনোফসফেট আলটিমেট কাকে অ্যাক্টিভেট করেছে, প্রোটিন কাইনেজ এ। নামটা দেখো, প্রোটিন কাইনেজ, প্রোটিন কাইনেজ। কাইনেজ মানে কি, কাইনেসিস থেকে এসছে গতি, কাইনেজ মানে কাইনেসিস থেকে এসছে গতি। তার মানে প্রোটিন কাইনেজ কি করবে, প্রোটিনকে গতি দিবে। তার মানে যখন প্রোটিন কাইনেজ অ্যাক্টিভেট হয়েছে তখন তখন তোমার কি হয়েছে না, এই লুমিনাল সাইডে এক ধরনের প্রোটিন মলিকিউলকে, প্রোটিন ট্রান্সপোর্টার মলিকিউল বা পাম্প মলিকিউলকে অ্যাক্টিভেট করেছে। এই ট্রান্সপোর্টার মলিকিউলের নাম হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম ATPase পাম্প। তার মানে প্রোটিন কাইনেজ এ এই লুমিনাল সাইডে যে প্যারাইটাল সেলের মেমব্রেন রয়েছে, এই মেমব্রেনে গায়ে এক ধরনের প্রোটিন মলিকিউলকে পাঠিয়ে দিয়েছে, উত্তেজিত করেছে। তো প্রোটিন মলিকিউলকে যেই উত্তেজিত করেছে, সঙ্গে সঙ্গে হাইড্রোজেন পটাশিয়াম ATPase পাম্প অ্যাক্টিভেট হয়েছে। তার ফলে কি হয়েছে, হাইড্রোজেন বাইরে বেরিয়েছে। হাইড্রোজেন বাইরে বেরিয়েছে। সরি, তো হাইড্রোজেন তাহলে কি হয়েছে, বাইরে বেরিয়েছে। কিন্তু হাইড্রোজেন তো কি পজিটিভ আয়ন, তাহলে পজিটিভ আয়ন যদি প্রচুর বাইরে বেরিয়ে যায় তাহলে ভেতরটা প্রচন্ড নেগেটিভ হয়ে যাবে। ভেতরটা কিন্তু নেগেটিভ থাকবে, বাট একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নেগেটিভ থাকবে। যদি প্রচন্ড নেগেটিভ হয় তাকে আমরা হাইপার পোলারাইজেশন বলে থাকি। তাহলে প্রচন্ড নেগেটিভ হয় মানে হতে দেওয়া যাবে না। তার ফলে কি হচ্ছে, তাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য কিছু পটাশিয়াম ভেতরে ঢুকেছে। তার মানে দেখো, হাইড্রোজেন বেরিয়েছে, তার বদলে পটাশিয়াম ঢুকেছে। তাহলে কিছু পজিটিভ বেরিয়েছে, তাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য তোমার পজিটিভ ঢুকেছে, তার ফলে ভেতরটা নর্মালি নেগেটিভ থাকলো, অতটা ঝামেলা হলো না। দ্যাটস ওয়াই এই পাম্পকে হাইড্রোজেন পটাশিয়াম ATPase এক্সচেঞ্জার পাম্প বলে থাকি। তাহলে এখানে হাইড্রোজেন এসে এই হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করেছে। কি তৈরি করেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করেছে। তাহলে এই হিস্টামিন প্যারাইটাল সেলের স্পেসিফিক রিসেপ্টর হিস্টামিন রিসেপ্টরের উপর কাজ করলো, এবং এই রিসেপ্টরটা হচ্ছে H2 রিসেপ্টর। ইয়েস, মোস্ট ইম্পর্টেন্ট, H2 রিসেপ্টরের উপর কাজ করলো। H2 রিসেপ্টরের সঙ্গে যখন যুক্ত হলো লাইগ্যান্ড রূপে, তখন কি হলো না, তোমার জি প্রোটিন স্টিমুলেটেড হলো। জি প্রোটিন স্টিমুলেটেড হয়ে সেই ইন্ট্রাসেলুলার সিএমপি কে অ্যাক্টিভেট করলো। সিএমপি আলটিমেটলি প্রোটিন কাইনেজ এ কে অ্যাক্টিভেট করলো। দে প্রোটিন মলিকিউলকে কিন্তু এই লুমিনাল সাইডে ট্রান্সপোর্ট করলো। কোন প্রোটিন মলিকিউল, এই পাম্প প্রোটিন মলিকিউল, তাকে বলা হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম ATPase পাম্প। এবং এই পাম্পটাকে যখন ট্রান্সপোর্ট করে অ্যাক্টিভেট করলো, তখন এই পাম্পটা কি করলো, সেলের ভেতর থেকে হাইড্রোজেনকে বাইরে বের করলো। বাট হাইড্রোজেন পজিটিভকে যদি অতিরিক্ত বাইরে বের করে দেয় তাহলে সেলটা ড্যামেজ হবে। তার জন্য সেই ওভার নেগেটিভিটিকে কাউন্টার ব্যালেন্স করার জন্য বাইরে থেকে কিছু পজিটিভ আয়নকে ভেতরে ঢুকতে বাধ্য করা হলো, সেটা হচ্ছে পটাশিয়াম। তাহলে হাইড্রোজেন এলো, পটাশিয়াম ভেতরে ঢুকলো। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড দ্য হাইড্রোজেন পটাশিয়াম ATPase পাম্প। কেন একে ATPase বলা হচ্ছে, কারণ এটা এনার্জি ডিপেন্ডেন্ট। কারণ পটাশিয়াম নর্মালি কোথায় বেশি থাকে, সেলের বাইরে না ভেতরে, সেলের ভেতরে বেশি থাকে। ধরো এইটা হচ্ছে সেল, সেলের ভেতরে কি আছে, পটাশিয়াম বেশি আছে। এবারে পটাশিয়ামকে আমি যদি হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন নিয়ে যেতে চাই, তাহলে এটা একটা হচ্ছে অ্যাক্টিভ
অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করতে গেলে তাহলে বাইরে কম ভেতরে বেশি পটাশিয়াম, বাট পটাশিয়ামকে ভেতর থেকে বাইরে বেশি করে নিয়ে যেতে চাইছি, তার মানে এটা কি, এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করতে গেলে আমায় কিন্তু কি দরকার না, আমার কিন্তু এনার্জি দরকার। সো দ্যাটস ওয়াই তোমার এটিপি থেকে কিন্তু ভেঙে গিয়ে এনার্জি আসবে। সো এটিপি কে যে ভাঙতে পারে সেই এনজাইমকে আমরা বলে থাকি এটিপিএইচ, এবং এটিপি ভেঙে কি তৈরি করে না অ্যাডিনোসিন ডাইফসফেট বা এডিপি প্লাস হচ্ছে ফসফেট আয়ন। তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট এবং ফসফেট আয়ন তাহলে করে এটিপি তাহলে এখান থেকে ফসফেটটা ইনঅর্গানিক ফসফেট, এবং সে কিন্তু এনার্জি দিচ্ছে, দিয়ে পাম্পটাকে অ্যাক্টিভেট করছে, পটাশিয়ামকে ভেতরে ঢুকাচ্ছে, হাইড্রোজেনকে বাইরে বের করাচ্ছে, দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে। তারপর আমি দেখতে পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরির জন্য হিস্টামিন কিন্তু একটা অন্যতম ফ্যাক্টর। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বেশি করে তৈরি হয় তাহলে আমাকে কিন্তু এখানে কি হবে না, এখানে আলসার তৈরি হতে পারে, এখানটায় তোমার ইসোফেজিয়াল রিফ্লেক্স হয়ে হার্ট বার্ন, সেখান থেকে একটা কেমিক্যাল বার্নিং আলসার হতে পারে ইসোফেগাসের মাধ্যমে মধ্যে। এছাড়া পরপর করে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি তৈরি হলে আলসার, এবং সেখান থেকে কিন্তু অ্যাসিডোফিলিক ব্যাকটেরিয়াগুলো বেশি করে গ্রো করতে পারে, দিয়ে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় ক্যান্সারও তৈরি করতে পারে। তো তার জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি তৈরি হলে আমরা অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে অন্যতম একটা ওয়ে সেটা হচ্ছে হিস্টামিনকে আমরা ব্লক করব। হিস্টামিনকে ব্লক করার জন্য আমরা হিস্টামিন রিসেপ্টরকে যদি আমরা ব্লক করে দিতে পারি তাহলে এখানে হিস্টামিন এসেও কিন্তু এই কাজটা করতে পারবে না। তাহলে হিস্টামিন রিসেপ্টরটাকে যদি আমরা ব্লক করতে পারি তাহলে হিস্টামিন এসেও এই কাজটা করতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে হিস্টামিন রিসেপ্টর। এই রিসেপ্টর কোন টাইপের, টাইপ 2 ব্লকার্স। ক্লিয়ার? এবং এই ব্লকার্সদের মধ্যে কে রয়েছে, মোস্ট ইম্পর্ট্যান্ট ফার্স্ট আবিষ্কৃত H2 ব্লকার্স সিমিটিডিন। সিমিটিডিন দেখা যাচ্ছে এখানে। দেখো আমাদের অতটা স্পেশাল লাইট নেই, অতটা এডিটিং নেই, আমরা একদম র করার চেষ্টা করি। অনেক সময় পড়াতে গিয়ে হাঁপিয়ে উঠতে হয়, তার ফলে কিছু ল্যাকিং পয়েন্ট অবশ্যই আছে, বাট রিকোয়েস্ট করব যে ল্যাকিং পয়েন্টগুলো বেশি হাইলাইট না করে চেষ্টা করো যতটুকু আমার সাধ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এবং যাতে একটু যদি 1% যদি তোমাদের উপকারে লাগে, যদি ওষুধটা ভালো করে বোঝো তাহলে কিন্তু অনেক নিজেকে ভালো লাগবে, নিজের কর্মক্ষেত্রে অনেক পথ সুবিধা হবে। তার জন্যই ছোট প্রচেষ্টা। আমি কিন্তু কোনো বাহবা পাওয়ার জন্য বা কোনো রকম হাততালি বাজানোর জন্য আমি প্রচেষ্টা করছি না। আমি প্রচেষ্টা শুধুমাত্র আমার সেই সব প্রিয় ছাত্রছাত্রীদের জন্য করছি, যদি একটু বোঝার চেষ্টা করে। খুব ইজি এবং খুব ইন্টারেস্টিং, শুধু ওষুধ নয়, গোটা ফার্মাসি জার্নিটাই কিন্তু খুব ইন্টারেস্টিং। একটু বোঝার চেষ্টা করো। চল, ব্যবসায়ী অনেক সময় মা ডাকে, হয়তো মাকে রেসপন্স করার জন্য হয়তো মাঝে মাঝে তোমরা কথার আওয়াজও হয়তো আমার পাও। চেষ্টা করছি সব ধরনের ম্যানেজ করা, আগামী দিনে হয়তো ভালো করার চেষ্টা করবো আরো। তোমরা সাথে থাকো, আমরা এগিয়ে চলি। চল, তো বেসিক্যালি হিস্টামিন রিসেপ্টর ব্লকার্স সিমিটিডিন। সেকেন্ড হচ্ছে ধরো এই যে র্যানটেক জিনটা বলছে র্যানিটিডিন, ফ্যামোটিডিন, ফ্যামট্যাক, আর খুব নিউলি আবিষ্কৃত ড্রাগ, বাট আমাদের এখানে বেশি পাওয়া যায় না, ইউরোপ কান্ট্রিতে, নিজাটিডিন। তাহলে সিমিটিডিন, র্যানিটিডিন, ফ্যামোটিডিন, নিজাটিডিন, এই চারটা মোটামুটি H2 ব্লকার্স অ্যাভেলেবল আছে। এই ওষুধগুলো কম্পারেটিভলি সেফ, কোনো অসুবিধা নেই, বাট এই ওষুধের কিছু রেয়ারেস্ট কিছু সাইড এফেক্ট আছে। কি সাইড এফেক্ট আছে না, এইসব ওষুধগুলো অনেক সময় ড্রাগ ইন্টারাকশনে সাহায্য করে।
অনেক সময় কি করে ড্রাগ ইন্টারাকশনে, আমি এইটা একটু বুঝিয়ে দিচ্ছি, অনেক সময় কি করে ড্রাগ ইন্টারাকশনে সাহায্য করে, মানে ইন্টারাকশন ঘটায়। ড্রাগ ইন্টারাকশন মানে এইসব ওষুধগুলো লিভারের মাধ্যমে মেটাবোলাইজড হয়। ধরো তুমি এই পুজো আসছে, এই প্যান্ডেলে তোমাকে যেতে হবে, কি যাবে তো ঠাকুর দেখতে, না যাবে না? অবশ্যই যাবে। আচ্ছা চলো, তো যেতে হবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, সেক্ষেত্রে দেখবে প্যান্ডেলে একসঙ্গে তো আর 1 লাখ দর্শনার্থী ঢুকতে পারবে না। তার ফলে কি হচ্ছে, বা 1 লাখ দর্শনার্থী ঢুকতে না পারার জন্য কি হচ্ছে, প্রতি ক্ষেপে প্রতি ইনস্টলমেন্টে তোমার কি হচ্ছে 100 জনকে ঢুকাচ্ছে। তাহলে বাকি পরবর্তী যে দর্শনার্থীরা কিন্তু ওয়েট করে থাকতে হচ্ছে। ঠিক সিমিলার আমাদের কিন্তু লিভারও এরকম পুজো দেখার একটা কম্পিটিশন চলে। দেখো ধরো এই হচ্ছে লিভার। লিভার কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট মেটাবলিজমের একটা অর্গান, যেখানে কিন্তু সমস্ত খাদ্যবস্তু, বিশেষ করে গ্লুকোজ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো কিন্তু মেটাবোলাইজড হয়। বিভিন্ন হরমোন, বিভিন্ন ড্রাগস, বিভিন্ন অ্যালকোহল, বিভিন্ন এন্ডোজিনাস সাবস্ট্যান্স, বিভিন্ন টক্সিন, এগুলো কিন্তু মেটাবোলাইজড হয় প্রধানত। সো লিভারে কিছু স্পেশাল টাইপ অফ সিস্টেম রয়েছে যারা কিন্তু ড্রাগ মেটাবলিজমে সাহায্য করে। দেখা গেছে সিমিট H2 ব্লকার্স যে সিস্টেমের মাধ্যমে মেটাবোলাইজড হচ্ছে, যদি XYZ ড্রাগ ঠিক একই সিস্টেমের মাধ্যমে মেটাবোলাইজড হয়, যদি H2 ব্লকার্স যে সিস্টেমের মাধ্যমে মেটাবোলাইজড হচ্ছে, সাইটোক্রোমিক সিস্টেমের মাধ্যমে মেটাবোলাইজড হচ্ছে, যদি অন্য কোনো ড্রাগ XYZ ধরো সেই একই সিস্টেমের মাধ্যমে মেটাবোলাইজড হওয়ার চেষ্টা করে, একই সঙ্গে মেটাবোলাইজড হওয়ার চেষ্টা করে, তাহলে কি হবে না দুজন একে অপরের সঙ্গে কম্পিটিশন করবে। তাহলে কম্পিটিশনে একটা ড্রাগ নিশ্চয়ই হেরে যাবে। দেখা গেছে এদের সঙ্গে অ্যান্টিবায়োটিক বা অন্যান্য কিছু ওষুধ, বিশেষ করে তোমার অনেক সময় কিছু অ্যান্টিপ্লেটলেট এজেন্টস এটসেট্রা, তারা কিন্তু এদের সঙ্গে এই ঠাকুর দেখার কম্পিটিশনে কিন্তু হেরে যায়। তাহলে যে ওষুধটি এই H2 ব্লকার্স এর সঙ্গে মেটাবোলাইজড করতে গিয়ে হেরে গেল বা দাঁড়িয়ে থাকলো, সেই ওষুধটি কি তৈরি করবে, সাইড ইফেক্ট তৈরি করবে। সেই ওষুধটি আমাদের বডিতে কি করবে, সাইড ইফেক্ট তৈরি করবে, এবং সেই ওষুধটি তেমন কোনো কাজও করবে না। তার মানে যে সমস্ত ওষুধগুলো মেটাবলিজম এবং এক্সক্রিশনের ক্ষেত্রে আমাদের H2 ব্লকার্স এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, বিশেষ করে নেগেটিভ ইন্টারাকশন, তাদের কিন্তু একসঙ্গে প্রয়োগ করা যাবে না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে অনেক সময় যেহেতু এরা অ্যাসিড তোমার অ্যাটমসফিয়ারকে কমায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনকে কমায়, অনেক ওষুধ অ্যাসিড মিডিয়ামে বেশি করে ডিসোসিয়েট হতে পারে। অনেক ওষুধ অ্যাসিড মিডিয়ামে বেশি করে ডিসোসিয়েট হয়ে অ্যাবজর্ব হতে পারে। তারপরে যেসব ওষুধগুলো অ্যাসিড মিডিয়ামে ডিসোসিয়েট হয়, তাদেরকে যদি আমরা অ্যাসিড কমিয়ে দিই, তাহলে প্রপারলি ডিসোসিয়েট হতে পারবে না, তারপরে প্রপারলি অ্যাবজর্ব হতে পারবে না। তার ফলে কিছু ওষুধ যদি আমরা H2 ব্লকার্সের সঙ্গে একসঙ্গে প্রয়োগ করি, তাহলে তারা কিন্তু ডিসোসিয়েট প্রপারলি হতে পারবে না এবং প্রপারলি অ্যাবজর্ব হয় না। তার ফলে কিন্তু ফেসেসের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় বা অপচয় হয়। তো সেক্ষেত্রে সেটা একটা খেয়াল রাখতে হবে। এছাড়া আরেকটা জিনিস দেখো, তুমি দীর্ঘদিন যদি হিস্টামিনকে ব্লক করো, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু ভেতরে তোমার গ্যাস্ট্রিক যে মিউকোসা, সেই গ্যাস্ট্রিক মিউকোসার থিকনেসকে কিন্তু বজায় রাখে। তাহলে গ্যাস্ট্রিক মিউকোসার থিকনেস হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু রেগুলেট করে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তুমি যদি কমিয়ে দাও, তাহলে গ্যাস্ট্রিক মিউকোসার থিকনেস কিন্তু কমতে থাকবে। তাকে আমরা মিউকোজাল অ্যাট্রোপি বলে থাকি। এই মিউকোজাল অ্যাট্রোপি যদি হয়, পরবর্তীকালে যদি কখনো হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হয়, তাহলে সেখানে কিন্তু আলসার তৈরি করবে। সেখানে কি তৈরি করবে, আলসার তৈরি করবে। তাহলে এটা একটা
কারণ হতে পারে যে আমি যদি দীর্ঘদিন যদি আমি এই সেলকে ব্লক করি, তাহলে আলটিমেট কিন্তু ওভারঅল কিন্তু মিউকোজাল থিকনেস কমছে। ভবিষ্যতে কিন্তু পরবর্তীকালে কিন্তু সেটা আরো তাড়াতাড়ি ক্ষয় হবে। একটা মোটা দেয়ালকে তাড়াতাড়ি তুমি ভাঙতে পারবে না, বাট একটা সরু দেয়ালকে সহজে ভাঙতে পারবে। বাট এটা কিন্তু একটা প্যারাডক্সিক্যাল নেচার। H2 ব্লকার কিন্তু আলসারকে কমায়, বাট ইনজুডিয়াস, মিনিংলেস, দীর্ঘদিন হাই ডোজে যদি আমি H2 ব্লকার আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। এবং ক্যালসিয়াম এবং ফসফেটের ম্যাল অ্যাবজর্পশন দেখা যায়। ক্যালসিয়াম এবং ফসফেটের অ্যাবজর্পশন প্রপারলি হয় না হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রপারলি না থাকলে। তার ফলে কিন্তু এগুলো কন্টিনিউয়াস ইউজ করা উচিত নয়। আরেকটা সমস্যা হয় লং টার্মে, ভেরি লং টার্মে, ভেরি রেয়ারেস্ট। দেখো, এন্টারোক্রোমাফিন সেল কি রিলিজ করছে? হিস্টামিন রিলিজ করছে। তাহলে আমি এখানে হিস্টামিনকে বসতে দিচ্ছি না, হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করে রেখেছি। মানে কি, মিউজিক্যাল চেয়ারে কেউ একজন বসে আছে ব্লক করে, তুমি তার উপর বসতে পারবে নাকি? বসতে পারবে না। তাহলে হিস্টামিন কিন্তু খবর পাঠাচ্ছে আমি কিন্তু বসতে পারছি না, বাট এখানে কন্টিনিউয়াস কিন্তু হিস্টামিন জমে যাচ্ছে, দিয়ে এন্টারোক্রোমাফিন সেল কিন্তু ফুলে উঠে মাল্টিপ্লিকেশন হয়ে বা বেড়ে এখানে কিন্তু সিস্টিক টিউমার তৈরি করছে। খুব রেয়ারেস্ট ক্ষেত্রে এন্টারোক্রোমাফিন সেল কিন্তু দীর্ঘদিন যদি আমরা H2 ব্লকার্স আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু টিউমার তৈরি হতে পারে। গ্যাস্ট্রো এন্ডোক্রিনাল টিউমার তৈরি হতে পারে। এই গ্যাস্ট্রিনকে কমাতে সাহায্য করে এক ধরনের স্পেশাল টাইপ অফ হরমোন, দ্যাট ইজ কল্ড সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন, এই সোমাটোস্ট্যাটিনের রিসেপ্টর রয়েছে যে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তার মানে এই যে ক্যালসিয়াম চ্যানেল, এই ক্যালসিয়াম চ্যানেলকে খুলতে দেয় না। তার মানে আমি যদি একটু দেখাই, ধরো এই হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল, এই হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল। এই ক্যালসিয়াম চ্যানেলের গেটটা এরকম খোলা ছিল। কে খুলেছিল? গ্যাস্ট্রিন খুলেছিল, কোলেসিস্টিকাইনিন খুলেছিল, পিএসিপি খুলেছিল, তাহলে পিএসিএপি খুলেছিল। তাহলে এটা কে খুলেছিল? গ্যাস্ট্রিন খুলেছিল, কোলেসিস্টিকাইনিন খুলেছিল, পিএসিপি খুলেছিল। বাট আমি দেখাচ্ছি আরেকটা ঘটনা। অ্যাকচুয়ালি এইখানে একটা সুইচ এরকম সুইচটা কিন্তু ক্লোজড আছে। দেখো, এই সুইচটা ক্লোজড করতে দরজা খুলেছিল, তাহলে এই সুইচটা ক্লোজড আছে, দরজা খোলা আছে। এইবারে এই সুইচটার সঙ্গে আগের মতো দড়ি বাঁধা আছে। এবারে আমি কি করলাম, আঙুল দিয়ে এই সুইচটাকে কি করলাম, ওপেন করার চেষ্টা করলাম। ভালো করে দেখো ছবিটা, এই সুইচটা তো আগে এরকম ক্লোজড ছিল, বাট এই সুইচটাকে আমি কি করলাম, এবারে ঘুরিয়ে ওপেন করার চেষ্টা করলাম। এই দিকে ঘোরাচ্ছি, সুইচটা কি করলাম, ঘুরিয়ে ওপেন করার চেষ্টা করলাম। যেই সুইচটাকে ওপেন করার চেষ্টা করব, তখন এই দড়িটা টান পড়বে। যেই সুইচটাকে ওপেন করার চেষ্টা করবে, তখন এই দড়িটা টান পড়বে, এবং তখন এই দরজাটা আবার কিন্তু ক্লোজড হয়ে যাবে। মানে ব্যাপারটা কি হয়েছে, ইনিশিয়ালি কি হয়েছিল, এই সুইচটা এরকম ওপেন ছিল, দরজাটা ক্লোজ ছিল। সুইচটাকে ক্লোজড করার চেষ্টা করলাম, দরজাটা ওপেন হয়ে থাকলো। তাহলে ফার্স্ট স্টেপে কি ছিল, সুইচ ওপেন ছিল, দরজা ক্লোজ ছিল। এবারে সেকেন্ড স্টেপে কি করলাম, সুইচটাকে ক্লোজড করলাম, দরজাটাকে ওপেন হলো। তাহলে থার্ড স্টেপে কি, থার্ড স্টেপে সুইচটাকে আবার ওপেন করছি, দরজাটাকে ক্লোজড করছি। তাহলে এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ আমি দেখিয়েছি। এখানে থার্ড স্টেপে দেখো, সুইচটাকে ওপেন করছি, দরজাটা আবার কিন্তু এইখানে যে ছিল দরজাটা ক্লোজড হয়েছে। তাহলে সুইচটা কি হয়েছে, ওপেন হয়েছে, দরজাটা কি হয়েছে, ক্লোজড হয়েছে। এই যে আঙুলটা এখন কাজ করছে সুইচটাকে
ওপেন করার জন্য তারপরে দরজাটা যে ক্লোজড হচ্ছে, এই আঙুলে একটা ফ্যাক্টর আসছে যার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এই সোমাটোস্ট্যাটিন কিন্তু এই সুইচটাকে আবার পুনরায় ওপেন করবে, দরজাটাকে ক্লোজ করবে। দরজাটাকে ক্লোজ করলে কি হবে? ক্যালসিয়াম আর ভেতরে ঢুকবে না। ক্যালসিয়াম ভেতরে না ঢুকলে হিস্টামিন আর তৈরি হবে না, হিস্টামিন রিলিজ হবে না। ক্লিয়ার? দ্যাটস ওয়াই সোমাটোস্ট্যাটিন কিন্তু নেগেটিভ মডুলেট করে, এন্টারোক্রোমাফিন সেল থেকে কিন্তু হিস্টামিনকে রিলিজ করতে দেয় না। এক্স্যাক্টলি আমরা কি শিখলাম? এক্স্যাক্টলি আমরা হিস্টামিন 2 ব্লকার্স প্রধানত আমাদের কিন্তু গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের উপর কাজ করে, প্রধানত স্টমাকে আমাদের ইম্পর্টেন্ট কিছু সেল রয়েছে, তার মধ্যে অ্যান্ট্রামে জি সেল রয়েছে, যেখান থেকে কিন্তু বিভিন্ন কন্ডিশন যেমন ভেগাস নার্ভ স্টিমুলেশন, যেমন প্রোটিন জাতীয় খাদ্য ইনটেক, অ্যামাইনো অ্যাসিড এবং ইন্ট্রালুমিনাল ক্যালসিয়াম তারা কিন্তু কি করে, যদি ইন্ট্রালুমিনাল ক্যালসিয়াম যদি প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, তারা কিন্তু কি করে না, তোমার জি সেলকে উত্তেজিত করে গ্যাস্ট্রিনকে রিলিজ করে। গ্যাস্ট্রিন রক্তের মাধ্যমে কোথায় আসে? রক্তের মাধ্যমে আঙুলের কাছে আসে। এই আঙুলটা কোথায় আছে? এন্টারোক্রোমাফিনের যে সুইচ আছে সেই সুইচের সঙ্গে আছে। এবারে যখনই গ্যাস্ট্রিন এলো তখন আঙুল প্রেস দিয়ে সুইচটাকে অন করলো। যখনই অন করলো তখন এখানে দরজাটা খুলে গেল। ঠিক সিমিলার গ্যাস্ট্রিনের পাশাপাশি কোলেসিস্টিকাইনিনও এখানে আঙুলের সঙ্গে যুক্ত হয়। তাহলে কোলেসিস্টিকাইনিন যেই এখানে আঙুলের সঙ্গে যুক্ত হলো তখন এই সুইচটা অন করলো, দরজা খুলে গেল। এছাড়া পিটুইটারি অ্যাডিনাইলেট সাইক্লেজ অ্যাক্টিভেটিং পেপটাইড এরা কিন্তু কি করে না, এখানেও কিন্তু এই সুইচটা ওপেন করে দেয়। যেই ওপেন করে দেয় দরজা খুলে যায়, ক্যালসিয়াম ঢুকলো, ক্যালসিয়াম ঢুকে ভেতরে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ালো, ভেতরে ক্যালসিয়াম তখন কি করলো, প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট করলো। প্রোটিন কাইনেজ যেই অ্যাক্টিভেট হলো তখন কিন্তু এই লুমিনাল সাইডে এক ধরনের প্রোটিন হাত যে ফ্লিপ ফ্লপ করতে পারে, ফ্লিপ ফ্লপিং হ্যান্ড প্রোটিন দিয়ে তৈরি, তারা কিন্তু এখানে জেগে উঠলো। এবারে সেই হ্যান্ডটা হঠাৎ করে কোষের ভেতরের দিকে এসে এই ক্যালসিয়াম লোডেড বলগুলোকে নিয়ে দুম করে কোষের বাইরে হাতটাকে বাড়িয়ে এরকম ছুঁড়ে দিল। যেই হাতটাকে বাড়িয়ে ছুঁড়লো তখন এই ক্যালসিয়াম লোডেড বল থেকে হিস্টামিন লোডেড বল থেকে হিস্টামিন রিলিজ হলো। হিস্টামিন রিলিজ হয়ে সে কি করলো না, এই পাশে এটা কি, এটা হচ্ছে বডি এবং এই ফান্ডাস, এখানে কি রয়েছে, স্পেশাল টাইপ অফ কিছু সেল রয়েছে, প্যারাইটাল সেল, এছাড়া তোমার চিপ সেল যেগুলো থেকে পেপসিনোজেন রিলিজ হয়। তো এই প্যারাইটাল সেলের গায়ে চলে গেল। প্যারাইটাল সেলের কাছে হিস্টামিনের স্পেশাল টাইপ অফ রিসেপ্টর রয়েছে, যাকে আমরা হিস্টামিন টাইপ 2 রিসেপ্টর বলি। সেই হিস্টামিন টাইপ 2 রিসেপ্টরের সঙ্গে যখন যুক্ত হলো হিস্টামিন, তখন এই সেলের ভেতর জি প্রোটিনটা স্টিমুলেট হলো। জি প্রোটিন স্টিমুলেট হয়ে সেলের মধ্যে সাইক্লিক অ্যাডিনাইল মনোফসফেট কে অ্যাক্টিভেট করলো। সে কিন্তু প্রোটিন কাইনেজ এ কে বাড়ালো। প্রোটিন কাইনেজ এ কিন্তু কি করলো না, এই লুমিনাল সাইডে প্যারাইটাল সেলের কিছু প্রোটিন ট্রান্সপোর্টার পাম্প মলিকিউলকে অ্যাক্টিভেট করলো, এবং এই ট্রান্সপোর্টার পাম্প মলিকিউলকে আমরা বলি হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএইচ পাম্প ট্রান্সপোর্টার। এবং তার ফলে কি হলো, হাইড্রোজেন বাইরে বেরিয়ে এলো এবং পটাশিয়াম ভেতরে ঢুকলো। এই হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো। এই অ্যাসিড কিন্তু আমাদের বিভিন্ন কাজ করলেও হাইপার সিক্রেশন হলে এই অ্যাসিড কিন্তু আমাদের সমস্যা তৈরি করে, গলা জ্বালা, বুক জ্বালা, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, তারপরে তোমার আলসার, এবং সেখান থেকে অ্যাসিডোফিলিক ব্যাকটেরিয়ার ওভার গ্রোথ হয়ে ক্যান্সার, রক্তক্ষরণ এই সমস্ত তৈরি করে। তো সেক্ষেত্রে কি হলো, আমরা অ্যাসিডকে কমাতে চাইছি, তাহলে আমরা H2 ব্লকার্সকে আমরা ব্লক করলাম। ব্লক করতে গেলে আমরা কি কি ওষুধ ব্যবহার করলাম, সিমিটিডিন, র্যানিটিডিন, ফ্যামোটিডিন, নিজাটিডিন, এগুলো আমরা ব্যবহার করলাম। এবং এগুলো কিন্তু আলটিমেট এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সিক্রেশনকে বাধা দিল। বাট হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন যদি দীর্ঘদিন বাধা থাকে তাহলে হিস্টামিন এখানে রিলিজ হবে না। তার মানে বারবার করে কিন্তু তোমার কে স্টিমুলেট হচ্ছে, এন্ডোক্রোমাফিন সেল স্টিমুলেট হচ্ছে, বাট রিলিজ করতে পারছে না, কারণ যা গিয়ে তো কিছু কাজ করবে না। তাহলে বারবার করে একটা সেল যদি স্টিমুলেট হয় সে কিন্তু তার জেনেটিক মিউটেশন ঘটাবে। বারবার করে যদি উত্তেজিত হয়, যে কোনো সেলকে তুমি যদি বারবার করে ইনসাল্ট করো, যে কোনো ধরনের ইনসাল্ট, সে কিন্তু তার জেনেটিক রোড ম্যাপকে সাডেনলি চেঞ্জ করে হঠাৎ করে ডিভাইড করতে শুরু করে দিবে, মিউটেশনে হঠাৎ করে ডিভাইড করতে শুরু করে দিবে। তার ফলে এখানে কিন্তু এন্টারোক্রোমাফিন সেল টিউমার হওয়ার চান্স বাড়ে। এছাড়া আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে, ফসফেট অ্যাবজর্পশনে সাহায্য করে। বাট এরা এইসব ওষুধগুলো তাহলে কোথায় কোথায় ব্যবহার করবো, হাইপার সিক্রেশন, হাইপার
সিক্রেশন। এই স্টমাক কিন্তু হিস্টামিন কিন্তু মিউকাস সিক্রেশনে সাহায্য করে হিস্টামিন। আচ্ছা, এছাড়া হাইপার অ্যাসিডিটিতেও ব্যবহার করা যায়। এছাড়া গ্যাস্ট্রোডিওডিনাল আলসার বা পেপটিক আলসারে ব্যবহার করব। এছাড়া গ্যাস্ট্রোডিওডিনাল ব্লিডিং এগুলোতে ব্যবহার করব। এছাড়া ব্যাসাল সিক্রেশন যদি বেশি হয় ওভারনাইট, ব্যাসাল সিক্রেশন তাকে কমানোর জন্য, এইচসিএল ব্যাসাল সিক্রেশন তাকে কমানোর জন্য আমরা ব্যবহার করি। তো এইসব, এবং অনেক সময় তোমার এইচসিএল তোমার কি করে, এইচসিএল কিন্তু তোমার মোটিলিটিকে কমায়। তার মানে এইচসিএল সিক্রেশন যদি কমাই তাহলে গ্যাস্ট্রিক মোটিলিটি হবে, তারপরে গ্যাস্ট্রিক এমটিং কে সাহায্য করা হয়। গ্যাস্ট্রিক এমটিং, তার ফলে কি হচ্ছে না, তার ফলে আমাদের গ্যাস্ট্রিক মোটিলিটি, আমাদের পেটের মধ্যে গ্যাস ট্যাস জমে আছে সেগুলো নিচের দিকে নেমে যাবে, গ্যাস্ট্রিক এমটিং কে সাহায্য করে। এছাড়া আমরা প্রি অপারেটিভ কেসে, কারণ অপারেশনটা স্ট্রেস, তাহলে স্ট্রেস আলসার তৈরি হতে পারে, আর প্রি অপারেটিভ কেসে আমরা যদি ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে তোমার অ্যাসপিরেশন নিউমোনিয়ার মতো সমস্যা অনেকটা কমছে। তো এই সব জিনিসগুলো কিন্তু কারণে আমরা H2 ব্লকার, ওই যে র্যান্টেক জিনটেক, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি। বাট রিমেম্বার, র্যান্টেক জিনটেক কিন্তু উইদাউট মানে ইন্ডিকেশন ছাড়া দীর্ঘদিন খাওয়া উচিত নয়, কারণ সমস্যা তৈরি করে, এবং যদিও দীর্ঘমেয়াদী ভাবে ব্যবহার করলে। আর আমি তো বলবো যে দরকারই নেই, প্রপার ইন্ডিকেশন থাকলে খাও। তাহলে কি হলো, আজকে সুইচ নিয়ে একটু খেলা দিতে পারলাম, একটু আলো জ্বালাতে পারলাম। বুঝতে পারলে জিনিসটা ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? যদি ক্লিয়ার না হয়ে থাকে আবার প্রথম থেকে ভিডিওটাকে অন করবে, দেখবে। আজকে ক্লিয়ার হলো না কালকে দেখবে, কালকে ক্লিয়ার হলো না পরশু দেখবে, পরশু ক্লিয়ার হলো না পরশু দেখবে। আর যদি কোনো রকম ভাবে কোনো সমস্যা তাও হয়ে থাকে তাহলে কিন্তু আমার নাম্বার রইল, আমার নাম্বার 62910 86211, এটা রাতের দিকে ফোন করতে পারো। বাট অবশ্যই রিমেম্বার, যারা 2025-এ এখনো পর্যন্ত ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হতে পারোনি, এবং যাদের অবশ্যই ভাবে যোগ্যতা রয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হওয়ার, এবং যারা এখনো ভাবছো আমি তো অন্যান্য জায়গায় ভর্তি হয়েছি কিন্তু আমাদের তো কোনো ক্লাসই হলো না, আমি তো সেই ভর্তি হয়েছি কেউ বা জুলাইতে, কেউ বা জুনে, কেউ বা আগস্টে, কেউ বা সেপ্টেম্বরে, কেউ বা তার আগে, কিন্তু আমাদের তো একটা দিনও ক্লাস হলো না। আমাদের তো বলেছিল ক্লাস হবে, কিন্তু কেন ক্লাস হলো না আমি তো কিছুই শিখতে পারলাম না। আমি এক্সিট এক্সামে কি করব, আমি পড়াশোনায় কি করব, আমার যখন হোম সেন্টার পড়বে না ফার্মাসি, যখন আমি অন্য কলেজে পরীক্ষা দিতে যাবো তখন সেখানে তো একটাও হেল্প পাবো না, তাহলে আমি কি লিখবো, আমি কি শিখলাম? অথচ আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে 50, 60,000, 70,000, 80,000 টাকা। তারা যদি খুব ব্যর্থ হও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধানে। বাট তবুও বলে রাখি, যারা এখনো ওই ধরনের ব্যর্থতা যারা পেতে চাইছো না, যারা সঠিকভাবে ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হতে চাইছো, এবং যারা সঠিকভাবে পড়াশোনা করে এক চান্সে এক্সিট এক্সাম ক্লিয়ার করা, এক চান্সে ফার্মাসি এক্সাম ক্লিয়ার করা, সর্বোপরি তোমার যদি ওষুধের সম্পর্কে পুরো বেস না তৈরি হয় পরবর্তীকালে কিন্তু ওষুধ দোকান চালাতেও তোমার সমস্যা হবে, এবং তুমি কিন্তু অন্যদের থেকে পিছিয়ে পড়বে। আর একটা ঘটনার কথা বলে রাখি, আজকাল মানুষ না বেশিরভাগ ডাক্তারের কাছে যেতে পছন্দ করে না, তারা যে কোনো ছোটো মোটো সমস্যায় তারা কিন্তু পাড়ার ওষুধ দোকানটায় ছুটে যায়, এবং রাত্রে, দিনে, মধ্যরাতে, ভোর রাতে, গভীর রাতে উনি কিন্তু একমাত্র মসিয়ায় হয়ে তোমাদেরকে কিন্তু সাহায্য করেন। ধরো তোমার কথায় কথায় বুকে ব্যথা করছে, তুমি ভাবছো ব্যথার ওষুধ তো পড়েছিলাম, কেউ যেন বলেছিল প্যারাসিটামল, প্যারাসিটামল খাইয়ে দাও। বাট বুকে ব্যথার তুমি যদি যেসব কারণগুলো, সেই কারণগুলো তুমি যদি একটু তোমার যদি নলেজ থাকে, কারণ আমরা সবকিছুই পড়বো, তাহলে অ্যাকুরেট ওষুধ দিয়ে মানুষটির কিন্তু জীবন বাঁচাতে পারো। আর এইখানেই কিন্তু ফার্মাসিস্ট হওয়ার কিন্তু যৌক্তিকতা, এইখানে কিন্তু সার্থকতা। তার ফলে বারংবার বলছি, তোমরা কিন্তু পড়াশোনা করো, যে প্রতিষ্ঠান বা যে কলেজ তোমাদেরকে পড়াশোনা করাচ্ছে না তাদেরকে প্রেসার দাও, স্যার আমি টাকা দিয়েছি, আমি কেন পড়াশোনা করবো না? আপনি আমাদের আজ থেকেই ক্লাস শুরু করুন, কারণ এটা আমাদের এখন জেগে ওঠার সময় হয়ে উঠেছে। ম্যাক্সিমাম কলেজ, ম্যাক্সিমাম প্রতিষ্ঠান প্রত্যেকেই বলছে পড়াশোনা করাবো 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 করে বছর শেষ। বাট আমরা কিন্তু করাচ্ছি, এবং তোমাদের সুবিধার্থে আমি আসছি। যদি তোমরা মনে করো যে 2025 সেশনে ডিপ্লোমা ইন ফার্মাসি সঠিকভাবে ভর্তি হয়ে সঠিকভাবে পড়াশোনা করতে চাও, তারা
খুব তাড়াতাড়ি যোগাযোগ করো 6291086211 নাম্বারে। সবাইকে শুভ শারদীয়ার আগাম অভিনন্দন। কালী পুজো, ছট পুজো, লক্ষ্মী পুজো এবং মহরম সবাইকেই আমার শুভেচ্ছা থাকলো। এবং বিশেষ করে যে সমস্ত সেই সব বৃদ্ধা মানুষ যারা কিন্তু এই পুজোর সময় একটিবার হলেও তাদের সেই আগের দিনগুলোতে ফিরে যাওয়ার চেষ্টা করেন, যারা হয়তো অনেক রকম শারীরিক সমস্যার কারণে হয়তো পুজোটা দেখতে পারবেন না, তাদের জন্য বিশেষ বিশেষ প্রণাম থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আগামী বছর আবার পুজো আসবে, এবছর অবশ্যই চেষ্টা করুন অন্তত টিভিতে বসে প্রত্যেকের যেন পুজো দেখার সৌভাগ্য হয়। মা দুর্গার কাছে এটাই আমার প্রার্থনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে একটু আশীর্বাদ করার চেষ্টা করবেন যাতে আমি আমার প্রচেষ্টায় অনেকটা এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ।